স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে আমি প্রীতম তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের সেশন আমরা শুরু করছি। আজকের ক্লাসে আমরা আপার প্রাইমারি টেটের প্রিপারেশন স্টাডি করব, তার ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ এর উপরে আজকে আমরা ক্লাস করব। সো আজকের ইংলিশ ক্লাসে কিন্তু আমাদের থাকবে দুটো প্যাসেজ, একটা প্রোজ, একটা পোয়েম আর গ্রামারের কোয়েশ্চেন। পুরোটা নিয়ে আমরা তোমাদের জন্য একটা প্রেজেন্টেশন রাখছি। আর আমাদের আপার প্রাইমারির কিন্তু ক্লাস ইউটিউবে শুরু হয়ে গেছে, তাই আমাদের চ্যানেলটাতে তোমরা দেখতে থাকো। প্রত্যেক দিন ভিডিও আসছে, প্রত্যেক দিন আপার প্রাইমারির ভিডিও আসছে, ভিডিওর সংখ্যা আরো বাড়বে। আমরা আস্তে আস্তে প্রত্যেকদিন সাবজেক্ট ওয়াইজ এবং পেডাগজিক্যাল কোয়েশ্চেনস নিয়ে আসবো। চলো আমরা চলে আসি ফার্স্টে প্রোজ এর কোয়েশ্চেন। তো ফার্স্টে যে গল্পটা দিয়েছে সেটাকে আমরা একটু দেখে নিই, একটু বুঝে নিই, একটু পড়ে নিই। কি বলছে? ইন্ডিয়া ইজ আ হাউস অফ ফোর প্রিন্সিপাল রিলিজিয়নস অফ দ্য ওয়ার্ল্ড: হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম, শিখিজম। ভারতবর্ষ বিশ্বের প্রধান চারটে ধর্মের জন্মভূমি। উৎস এখানেই এটা দেখা যায়, এখানেই মূল বিষয়গুলো দেখা যায়। সেটা কি কি ধর্ম? হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম, জৈন ধর্ম আর শিখ ধর্ম। The Parsis who came from the Parsia of modern Iran made here their home long ago. পারস্য দেশ, যেটা বর্তমানে ইরান, সেখান থেকে বহু পার্সিরা বহু শতাব্দী আগে ভারতবর্ষে এসে নিজেদের আবাস স্থাপন করেছিলেন। She has also been the home of many Muslims and Christians for hundreds of years. এছাড়াও শত শত বছর ধরে বহু মুসলমান ও খ্রিস্টানরাও এই দেশের বাসিন্দা হয়ে রয়েছেন। India is thus the common mother of the people of all the different faiths in the world. সেই কারণে ভারতকে বলা যায় বিশ্বের ভারতকে বলা যায় বিশ্বের সকল ধর্মাবলম্বী মানুষের মিলনস্থল। শুধু তাই নয়, ভারতকে সকল ধর্মাবলম্বী মানুষের সাধারণ জননী হিসেবেও ব্যাখ্যা করা হয়। The Vedas, the Vedanta, the Gita, the Ramayana and the Mahabharata are regarded as the treasures of mankind. বেদ, বেদান্ত, গীতা, রামায়ণ এবং মহাভারত এগুলোকে মানবজাতির অমূল্য সম্পদ হিসেবে গণ্য করা হয়। The world got its early arithmetic, algebra and geometry from India. ভারতবর্ষ থেকেই কিন্তু বিশ্বের প্রাচীনতম অঙ্কশাস্ত্র তথা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এগুলোর উৎপত্তি হয়েছে। It was Indian scholars that gave the numbers 1 to 9 and the zero sign. ভারতীয় পণ্ডিতরাই প্রথম 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এবং শূন্যের ব্যবহার বা শূন্যের চিহ্ন আমাদেরকে পৃথিবীবাসীকে উপহার দিয়েছিলেন। You may have heard of the universities at Nalanda and Takshila. তুমি নিশ্চয়ই নালন্দা এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে শুনেছ। The latter was in modern Peshawar. তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত পেশোয়ারে অবস্থিত। They were the most famous seats of learning in their time. তাদের সময়ে এই দুটি বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু সবথেকে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। In works of art, the cave temples of Ajanta and Ellora, the temples of Puri, Konark and Madurai, and the Taj Mahal at Agra draw thousands of people from all parts of the world every year. শিল্পকলার দিক থেকেও ভারত কিন্তু অনেক এগিয়ে আছে। সেই দিক থেকে দেখতে গেলে অজন্তা এলোরার গুহা মন্দির, গুহা চিত্র, পুরী, কোনারক, মাদুরাইয়ের মন্দির, আগ্রার তাজমহল পৃথিবীর বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষকে ভারতবর্ষে নিয়ে আসে, আকৃষ্ট করে। তো এই ছিল আমাদের পুরো প্যারা। আমরা এবার চলে যাব কোয়েশ্চেনে। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, দ্য পার্সিস কেম ফ্রম, চারটে অপশন আছে আমাদের কাছে। পার্সিরা কোথা থেকে এসেছিল? ইসরায়েল, আরব, জাপান, ইরান। পার্সিয়া থেকে এসেছিল, যেটা বর্তমানে কি নামে পরিচিত? বর্তমানে এটা ইরান নামে পরিচিত। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেন, তাকশিলা ওয়াজ সিচুয়েটেড ইন, বর্তমানে এই তাকশিলা ইউনিভার্সিটিটা কোথায় আছে?
পেশওয়ার, পাটলিপুত্রা, আগ্রা, মাদুরাই। সঠিক উত্তর হলো পেশওয়ার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরের কোয়েশ্চেন কি বলছে, দ্য নিউমেরিক্যাল অর্ডার 1 to 9 and 0 was invented by, কে কে কারা এটা আবিষ্কার করেছেন? চাইনিজ স্কলার, ইন্ডিয়ান স্কলার, পার্সিয়ান স্কলার অ্যান্ড আমেরিকান স্কলার। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। আমরা যদি গল্পটাকে খুব মন দিয়ে ধরে ধরে পড়ি তাহলে আমাদের মাথায় কিন্তু পুরো জিনিসটা ছবির মতো চলে আসবে। যদি না আসে তাহলে এক্স্যাক্টলি যে গল্পটা আমাকে দেওয়া আছে সেইখানে গিয়ে খুঁজবো এই যে 1 to 9 and 0 যে স্টোরিটা সেটা আমাকে কোথায় বলা হয়েছিল, সেটা এই জায়গাটাতে বলা হচ্ছিল। সেখানেই বলছে ইট ইন্ডিয়ান স্কলার্স দ্যাট গেভ দ্য নাম্বার। এইভাবে আমরা কিন্তু খুঁজে খুঁজে বের করতে পারবো। এবারে চলে আসছি আমরা পরের কোয়েশ্চেন। বলছে নালন্দা ওয়াজ famous for a great center of college industry, center of art, seat of learning, seat of Muslim culture. চারটে অপশনের মধ্যে দেখো এখানে তোমাকে প্যাসেজে যেতেই হবে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেখানে বলা হচ্ছে, এই যে বলছে ইউ মে হ্যাভ হার্ড অফ দ্য ইউনিভার্সিটিজ এট নালন্দা অ্যান্ড তাকশিলা। দ্য লেটার ওয়াজ, এইভাবে বললো, বলার পরে বলছে দে ওয়ার দ্য মোস্ট ফেমাস সিটস অফ লার্নিং। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হবে? সিটস অফ লার্নিং, মানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। আমরা এরপরে চলে আসব ইংলিশ পোয়েম আর তার কোয়েশ্চেনে। যেতে যেতে আমি তোমাদেরকে কতগুলো ইনফরমেশন দিতে চাই। আমাদের কিন্তু একটা ফ্রি ডিসকাশন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে গ্রুপের লিংক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা সেখান থেকে কিন্তু সেটা জয়েন হতে পারো। সেখানে তোমরা রেগুলার আপডেটস পাবে, রেগুলার তথ্য পাবে, রেগুলার পড়াশোনার মেটেরিয়ালস পাবে ফ্রিতে। আর সঙ্গে আরেকটি বিষয় যে আমাদের এই যে ক্লাসটা হচ্ছে, ক্লাসের পিডিএফ নোটস তো দরকার। নোটসটা কোথায় পাবে সেটা কিন্তু ক্লাসের শেষে বলবো। তো চলে এসো আমরা পোয়েমটার দিকে এগোই। পোয়েমটা কি বলছে একটু পড়ে নিই। পোয়েমটা বলছে বিয়ন্ড দ্য ইস্ট দ্য সানরাইজ, বিয়ন্ড দ্য ওয়েস্ট দ্য সি। তার মানে কি, এটা এটা প্রথমে শুরুতেই তোমরা বুঝতে পারছো এটা ওয়ান্ডার থার্স্ট যে কবিতাটা আছে আমাদের গ্যারাল্ড গোল্ডের লেখা, সেই কবিতার অংশ। সো বিয়ন্ড দ্য ইস্ট দ্য সানরাইজ, বিয়ন্ড দ্য ওয়েস্ট দ্য সি, মানে পূর্ব দিকে সূর্যোদয় ঘটে আর পশ্চিমের ওপারে রয়েছে সমুদ্র। মানে যদি এটার আমি বিস্তৃত ব্যাখ্যা করতে যাই তাহলে মানেটা দাঁড়ায় বিশ্বের দুই প্রান্তে প্রকৃতির বিশাল বিস্তার, সূর্য আর সমুদ্র, যা মানুষকে কি করছে, আহ্বান জানাচ্ছে। অ্যান্ড ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য ওয়ান্ডার থার্স দ্যাট উইল নট লেট মি বি। সেকেন্ড, সো বলছে যে এই যে পূর্ব পশ্চিমের এক বিস্তীর্ণ রূপ, সেই রূপ কি করছে, কবির মনে অদম্য ভ্রমণ তৃষ্ণাকে জাগিয়ে তুলছে, ওয়ান্ডার থার্স্ট জাগিয়ে তুলছে, ঘোড়ার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলছে। ইট ওয়ার্কস ইন মি লাইক ম্যাডনেস টু বিড মি সে গুড বাই। এই আকাঙ্ক্ষা কবির মধ্যে এমন ভাবেই কাজ করছে যেন এক পাগলামি সৃষ্টি করছে, যেন তাকে বলছে যে তুমি সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ো। For the seas call and the stars call and oh the call of the sky। কেন কবি বেরিয়ে পড়তে চাইছেন, কে তাকে ডাকছে? সমুদ্র কবিকে ডাকছে, ডাকছে তারারা ডাকছে, ডাকছে আকাশ ডাকছে। খোলা আকাশের ডাককে যেন কবি উপেক্ষা করতে পারছেন না। I know not where the white road runs nor what the blue hills are। কবি জানেন না সেই সাদা রাস্তা কোথায় নিয়ে যাচ্ছে। কবি জানেন না নীল পাহাড়গুলোর নাম কি, তারা কোথায় আছে। তবু তিনি রওনা দিচ্ছেন অজানার উদ্দেশ্যে। বাট এ ম্যান ক্যান হ্যাভ দ্য সান ফর ফ্রেন্ড অ্যান্ড ফর হিজ গাইড এ স্টার। কিন্তু মানুষ কিন্তু সূর্যকে বন্ধু হিসেবে পেয়ে থাকে, আর তারাকে পথপ্রদর্শক হিসেবে রাস্তায় কিন্তু পেয়েই যায়। অ্যান্ড দেয়ার ইজ নো এন্ড অফ ওয়াগিং when once the voice is heard। একবার যদি সেই আহ্বান কোনো মানুষের কানে আসে তাহলে তার ভ্রমণ ইচ্ছার কিন্তু কোনো শেষ হয় না। ভ্রমণ তৃষ্ণা যেন প্রতি মুহূর্তে বাড়তেই থাকে, এর কোনো শেষ নেই, সীমা নেই। For the rivers call and the road calls and oh the call of the bird। নদীর
কবিকে ডাকছে, পথ ডাকছে, আর ডাকছে সেই পাখির কাকলি কুজন। সেই কুজনে কবির মনে এক উৎফুল্লতা, এক সৃষ্টি হচ্ছে, যা তাকে বাইরে বেরিয়ে যেতে যেন ডেকে বেড়াচ্ছে। Yonder the long horizon lies, and thereby night and day. দূরে দিগন্ত প্রসারিত হয়ে আছে, আর সেখানে দিগন্ত বিস্তৃত, যেন রাত দিন, আর সেই আকাঙ্ক্ষার লক্ষ্যে এগিয়ে চলেছেন কবি। The old ships draw to home again, the young ship sails away. পুরনো জাহাজগুলো ধীরে ধীরে ফিরে আসে ঘরে, কিন্তু নতুন জাহাজ আবার না সবাইকে নিয়ে দেয় পাড়ি। মানে পুরনো অভিজ্ঞতা বা পুরনো অভিজ্ঞ ব্যক্তি যারা রয়েছেন তারা ধীরে ধীরে ঘর তো ফিরে আসেন, কিন্তু তাতে তরুণ যুবকের মন শান্ত হয় না, তারা আবার নতুন ভাবে দেখবে বলে বেরিয়ে পড়তে চায়। And come I may, but to I must, and if men ask you why, you must put the blame on the stars and the sun and the wild road and the sky. আমি হয়তো একদিন ঘরে ফিরে আসব, এ কথাই কবি ভাবছেন, কিন্তু এখন যেন তাকে যেতেই হবে। তিনি যেন ডাককে উপেক্ষা করতে পারছেন না, সেই অপ্রতিরোধ্য টানকে উপেক্ষা করতে পারছেন না। এর দায় কাদের উপর চাপালেন কবি? এর দায় তারা, সূর্য, রাস্তা আর সেই আকাশের ওপর কবি চাপিয়ে দিলেন। তাহলে আমরা যদি একটু সারমর্ম করার চেষ্টা করি, তাহলে এটাই দাঁড়ায় যে কবি জেরাল্ড গোল্ড বলছেন এক অনন্ত ভ্রমণ পিপাসার কথা, যা প্রকৃতির বিভিন্ন রূপ, সূর্য, তারা, নদী, পাহাড়, পাখি, পথ, আকাশ সবাই মিলে যেন তাকে ডাকছে। তার ভ্রমণ তৃষ্ণা যেন ক্রমশ বেড়েই চলেছে, আর এই ভ্রমণ তৃষ্ণা তাকে এক অজানার দিকে নিয়ে চলেছে। চলো এই কবিতার উপরে কি কি প্রশ্ন দিয়েছে আমরা একটু দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন আসছে, ওয়ান্ডার থার্স্ট মিনস হিয়ার longing for travel, longing for food, desire for making money, and none of the above. তাহলে এখানে ট্রাভেল নিয়ে কথা হচ্ছে, সো দ্য রাইট আনসার ইজ লঙ্গিং ফর ট্রাভেল। সো এবারে যাচ্ছি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। কি বলছে? দ্য পোয়েট অফ ওয়ান্ডার থার্স্ট ইজ রুয়ার্ড কিপলিং, রবার্ট ফ্রস্ট, জেরাল্ড লুইস গোল্ড, নান অফ দ্য অ্যাবভ। আমরা সবাই জানি এটার কবি হলেন জেরাল্ড লুইস গোল্ড। এবারে আসছি আমরা পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, যেখানে বলছে দ্য রোডস আর হোয়াইট অ্যাজ দে আর কাভার্ড উইথ স্নো, ডাস্ট, ফ্রস্ট, নান অফ দ্য অ্যাবভ। অবশ্যই যদি একটা রাস্তা বরফে ঢাকা না থাকে, তাহলে সেটা সাদা হবে কি করে? আর তো কোনো উপায় নেই। তাহলে রাইট আনসার হচ্ছে স্নো, বরফে ঢাকা রাস্তা। আসি কোয়েশ্চেন নাম্বার 8। 8 এ এলে আমরা কি পাচ্ছি? বলছে the line at which the earth or the sea and the sky seem to meet is equator, horizon, line of Capricorn, none of the above. আমরা জানি সেই লাইনকে হরাইজন বলা হয়, যেখানে গিয়ে আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে? the old ships draw to home again, the young ships sail away, suggests that the poet's nostalgia, arts for wagging, sadness, none of the above. এই প্রশ্নের সঠিক উত্তর হলো আর্টস ফর ওয়াগিং, মানে বাইরে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ার চাহিদাকে কবি এই বাক্যের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন। এবারে আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 10। কি বলছে? হোয়াইট রোড সাজেস্ট রোড অফ দ্য স্নো অফ এ হিল, সিমেন্টেড রোড, ডাস্টি রোড, নান অফ দ্য অ্যাবভ। সিমেন্টেড রোড আর ডাস্টি রোড কখনো সাদা হয় না, সো এই দুটো অপশন তো অবভিয়াসলি ক্যান্সেল আউট হয়ে চলে গেল, এ দুটো হতেই পারে না। আর প্রথমটা কি বলছে? রোড অন দ্য স্নো অফ আ হিল, মানে একটা পাহাড়ের ওপরেই কিন্তু বরফ পড়ে, আর সেই পাহাড়ের ওপরেই একটা যে রাস্তা থাকে সেটা বরফে ঢেকে সাদা হয়ে যায়। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলে আসবো আমরা পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন কি বলছে? and come I may means the poet does not care if he comes back or not, মানে and come I may এই এর মাধ্যমে কবি কি বোঝাতে চাইছেন? তার কিছু যায় আসে না যদি তিনি ফিরে নাও বা আসেন। the poet does not want to come back, তিনি ফিরে আসতে চান না। the poet will surely come back, কবি ফিরে আসবেন, গ্যারান্টি দিয়েছেন। none of the above, এর কোনোটাই নয়।
অবভিয়াসলি কবি জানেন না তিনি ফিরে আসতে পারবেন কিনা, অ্যান্ড হি ডাজ নট কেয়ার, তার কিছু যায় আসে না। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলে আসছি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনে আমরা কি পাবো, আমরা ইংলিশ গ্রামার পড়ব। গ্রামারে ফার্স্টে কি বলছে, চুজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য peasant refused to grovel dash the feet of this master। এটার সঠিক উত্তর, সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে at grovel at the feet of his master। ঠিক আছে, এরপরে আসছি আমরা পরের কোয়েশ্চেন। এখানেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চাইছে। ইট ইজ ডেঞ্জারাস টু ইন্ট্রুড ড্যাশ দ্য এনিমিজ ক্যাম্প। ইন্ট্রুড ইন, ইনটু, অন, থ্রু, কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে অন। ইন্ট্রুড, ইট ইজ ডেঞ্জারাস টু ইন্ট্রুড অন দ্য এনিমিজ ক্যাম্প। এনিমি ক্যাম্পে হঠাৎ করে যাওয়াটা, এগিয়ে ঢুকে যাওয়াটা, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। এরপরে আসছি পরের কোয়েশ্চেন, বলছে চেঞ্জ দ্য ভয়েস হু ইজ ক্রিয়েটিং দিস মেস। তো আমরা জানি এটার ভয়েস চেঞ্জ করতে গেলে যেহেতু হু দিয়ে শুরু হচ্ছে, তাহলে এর যখন ভয়েস চেঞ্জ আমি করে ফেলবো, ভয়েস চেঞ্জ করার পর এটা বাই হুম দিয়ে শুরু হবে, হতেই হবে। তাহলে বাই হুম দিয়ে আমার কাছে তিনটে অপশন আছে, প্রথম অপশনটা এমনি কেটে পেরিয়ে চলে গেল। এবারে কি আসছে আমাকে দেখতে হবে, এটা কি, এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেখান থেকে আমরা প্রেজেন্ট টেন্সকেই বজায় রাখবো। আর সো বাই হুম ইজ, তারপরে কি আসবে, চেকটা দিস মেস, তারপরে আসবে বিইং, বিইং ক্রিয়েটেড। তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার। এবারে আসছি আমরা পরের কোয়েশ্চেন। দ্য ক্লাউন ওয়াজ বিং লাফড অ্যাট বাই দেম। চারটে অপশন আছে, কোনটা সঠিক? সো এটা দেখো প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, এখান থেকে আমাকে অ্যাক্টিভ ভয়েসে আসতে হবে। সো এটার ক্ষেত্রে আমার কি হচ্ছে, সো বাই দেম মানে এটাকে আমি অ্যাক্টিভে গেলে কি পাবো, দে, দে দিয়ে শুরু হবে। সো দে, এবার কি ওয়াজ মানে পাস্ট টেন্স, আর এবার দে তো প্লুরাল নাম্বার, তাহলে এটা কি হয়ে যাবে, ওয়্যার হয়ে যাবে। সো দে ওয়্যার। আর এখানে কি বিং দেওয়া আছে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে ভার্বকে লাফ, তাহলে লাফিং হবে। সো দে ওয়্যার লাফিং, কোথায়, কোথায়, অ্যাট দ্য ক্লাউন। সো দে ওয়্যার লাফিং অ্যাট দ্য ক্লাউন, অপশন এটা হয়ে গেল রাইট আনসার। তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি একটা পেড কোর্স, যেখানে তোমরা ডিটেল প্রিপারেশন পাবে, পাবে ইবুকস, পাবে নোটস, আর সাথে পাবে মক টেস্ট। এই সমস্ত কিছু মিলিয়ে তোমাদের জন্য দাম রাখা হয়েছে মাত্র 899 টাকা, যার মধ্যে তোমাদের কাভার হবে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, সোশ্যাল স্টাডিজ অথবা সায়েন্স অ্যান্ড ম্যাথস, আসবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডগজি, আর এই সমস্তটার ভিডিও কোর্স তোমাদের জন্য আপলোড করা থাকছে। আছে এমসিকিউ, ইবুকস, প্রত্যেকটা টপিকের উপর প্রচুর কোয়েশ্চেন, আর আছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, সেকশন ওয়াইজ মক টেস্ট, আর আছে মক টেস্ট তোমাদের জন্য মোর দ্যান 200 মক টেস্ট আমরা নিয়ে আসছি। সো এত কম প্রাইসে এত ভালো জিনিস তোমরা পাবে না। এটা নিতে গেলে তোমাকে সোজা চলে আসতে হবে আমাদেরই জয়েন্ট কোলাবোরেশনে থাকা জ্ঞান মুকুট অ্যাপে। তোমার ফোনে যাও, ফোনের প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো GYAN, জ্ঞান মুকুট, MUKUT, জ্ঞান মুকুট সার্চ করে সেটা ইনস্টল করে ফেলো। ইনস্টল করে লগ ইন করো, লগ ইন করে সোজা তোমরা WB আপার প্রাইমারি টেট, ম্যাথস এন্ড সায়েন্স হলে ম্যাথ সায়েন্সের, সোশ্যাল স্টাডিজ হলে সোশ্যাল স্টাডিজ এর কোর্সটা পারচেস করে নাও। তোমাদের জন্য কিন্তু একটা দারুণ প্রিপারেশনের গাইডেন্স নিয়ে আমরা চলে এসেছি। সো দেরি কিসের, চলে এসো প্লে স্টোরে। আর হ্যাঁ, প্লে স্টোরে যাওয়ার আগে জেনে যাও যে কোথায় পাবে পিডিএফ নোটস। পিডিএফ নোটস এর জন্য তোমাদের আসতে হবে টেলিগ্রামে স্ট্যাটিক গুরুকুল অফিসিয়াল চ্যানেলে। সো আর দেরি নয়, চলে এসো আমাদেরই প্ল্যাটফর্মে।